অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 2.1 অনুশীলনীর একদম সর্বশেষ একটি অঙ্ক বাকি আছে, 20 নাম্বার অঙ্ক, সৃজনশীল প্রশ্ন। এই অঙ্কটি তোমাদের আমি সমাধান করে দেব। সেক্ষেত্রে তোমরা একদমই মনোযোগ দিয়ে দেখো, খুব সহজ একটি অঙ্ক। এই অঙ্কটিকে আমি সমাধান করে দিয়ে তারপর আমি নতুন অধ্যায়ে চলে যাব, ঠিক আছে? তা দেখো 20 পৃষ্ঠা 20 নাম্বার অঙ্কে এখানে আমাদের শুরুতে কি বলে দেওয়া আছে, কোনো আসল 20 বছরের সরল মুনাফা সহ কোনো আসল 3 বছরের 20 নাম্বার অঙ্কটা আর কি, কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। অর্থাৎ মুনাফা কত সেটাও জানি না, আসল কত সেটাও জানি না। 3 বছর পর যে আসলটাই ছিল না কেন, 3 বছর পর দেখা গেলো সেই আসল আর মুনাফা নিয়ে মোট হয়েছে 28,000 টাকা। আবার ঠিক একই আসল যেটা ছিল, আসল কিন্তু আর বাড়ে নাই, ওই একই পরিমাণ ছিল। যদি এটা 5 বছর আমার ওখানে নিয়োজিত থাকে, তাহলে সেখান থেকে আমার মুনাফাটা বেশি আসবে, এবং সেই মুনাফা বেশি আসার ফলে এখানে আসল এবং মুনাফা মিলে তখন হলো কত, 30,000 টাকা। এখন ক নাম্বারে বলছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো। মূলধন আমরা কতগুলো প্রতীক ব্যবহার করি, যেমন আই সমান সমান পি আর এন। এখানে আইটা কি, মুনাফা, পিতে হলো মূলধন, ঠিক আছে, আর এ হলো মুনাফার হার, এনে হলো সময়। তাহলে এই যে কথাগুলো বললাম, এগুলো কি জাস্ট কথাই লিখে দিতে হবে, আর এখান থেকে আমাদের সূত্রটাকে লিখে দিতে হবে শুধু। দেখি এখানে মনে করেও দিয়ে দিতে পারি, আবার মনে করি না দিলেও চলে। আসল সমান সমান পি, আচ্ছা এখানে দেখো আরেকটা কথা বলি আমি, মূলধন নির্ণয়ের সূত্রটি লিখতে বলছে, তাহলে আসল মানেই তো মূলধন, তাই না? তাহলে আসল বা মূলধন লিখে দিই। এখানে আমরা শুধুমাত্র আসল লিখব না, এখানে আমাদের মূলধনটাই প্রাধান্য পাবে, যেহেতু বইতে আসল না বলে মূলধনের কথাটাকে বলছে। পি, মুনাফাকে আমরা ধরি আই, ক্যাপিটাল লেটারের আই, আর মুনাফার হার আর, এবং সময় এন হলে। দেখো আমি কিন্তু এখানে ধরে নিতে পারতাম, মনে করি আসল বা মূলধন পি, মুনাফা আই, মুনাফার হার আর, এবং সময় এন, তখন আর হলে লিখতাম না। আর যদি আমি এখানে মনে করি কথা না লিখি, তাহলে এই জিনিস সমান সমান এন হলে সূত্রটা কি এবার আমরা জানি, আমাকে মূলধন নির্ণয় বলতে বলছে, কিন্তু মূলধনের সূত্রটা আমরা একটু পরেই লিখি। আই সমান সমান পি আর এন, কিন্তু আমাকে আই এর সূত্র বের করতে বলে নাই, আমাকে বের করতে বলছে পি এর সূত্র, তাই না? তাহলে এখানে আমি তোমাদেরকে কিন্তু এর আগে দেখাই দিয়েছিলাম, এখানকার যে কোনোটি সমান, এই পি সমান কী হবে, আই এর নিচে আসবে আর এন, পি সমান সমান আই ডিভাইডেড বাই আর এন, তাই না? বা আমাদের যেহেতু কথাই লিখতে বলছে, এ পি এর মানটা কি, মূলধন, সমান সমান আই মানে কি, আইতে হলো মুনাফা, আরে কি, মুনাফার হার, এন মানে গুণ চিহ্ন দিলাম, এনে হলো সময়। শেষ। তাহলে আমাদের মূলধন নির্ণয়ের সূত্রটা লিখতে বলছে প্রতীকের বর্ণনা সহ বা প্রতীকের বিবরণ সহ। তাহলে প্রতীক হলো আই আর এন পি, এগুলির বিবরণটা আমরা দিয়ে দিলাম, কোনটার নাম কি সে জিনিসগুলো লেখা হয়ে গেল। এই তো আমার 2 মার্কসের ক নাম্বারে খালি বলছে, ক নাম্বারে আমাদের বলছে কি, প্রতীকগুলোর বর্ণনা সহ। তাহলে প্রতীক কোনটার নাম কি সেগুলিকে আমাদের বলে দিতে বলছে।
মুনাফা মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো। তাহলে মূলধন নির্ণয়ের সূত্রটি ওইটা শেষ। এবার আমরা খ নাম্বারে চলে যাব। দেখো খ নাম্বারে বলছে মুনাফার হার নির্ণয় করো। তাহলে এখন 3 বছর সরল মুনাফা সহ আসল ছিল এত, মুনাফা আসল ছিল এত টাকা, আর 5 বছরের মুনাফা আসল ছিল এই টাকা। তাহলে দেখো আমি এই অঙ্কটাকে একটু বোঝাই তোমাদেরকে। মনে করলাম আসল ছিল ক টাকা, মনে করি আসল কত, ক টাকা, তাই না? এখন আমাদের 3 বছরের মুনাফা যোগ ওই যে ক টাকা ছিল সমান সমান ছিল হলো 3 বছর না, আগে 5 বছরটা লিখি। 5 বছরের মুনাফা যোগ ক টাকা সমান সমান কত ছিল? 3000, 30,000 টাকা। আর 3 বছরের মুনাফা যোগ ক, তাহলে ক মানে তো আমাদের সেই আসল একই জিনিস, সমান সমান ছিল কত? 28,000 টাকা। তাহলে দেখো আমাদের কর তো কই রয়ে গেল, অর্থাৎ আমাদের আসল যেটা ছিল সেই আসল কি আর বাড়ছে? আমি একটা ব্যাংকে 3 বছরের জন্য টাকা রাখছি, মনে করলাম 20,000 টাকা রাখছি, জানি না কত। আরেকটা ব্যাংকে রাখছি ওই 20,000, আরও 20,000 টাকা রাখছি। কিন্তু যেখানে আমি 20,000 টাকা রাখলাম এই ব্যাংকেও 20,000, ও ব্যাংকেও 20,000। এখন সেই 20,000 টাকা থেকে আমার 3 বছর পর মুনাফা দিল কত? 8,000 টাকা। তাহলে হয়ে গেল কত? মুনাফা আর আসল নিয়ে 28,000 টাকা। আবার যে ব্যাংকে 5 বছরের জন্য রাখছি সে ব্যাংকে আমাকে দিল কত? আমি রাখছিলাম কত? 20,000, কিন্তু এখন আমাকে অতিরিক্ত দিল, মুনাফা দিল 10,000। তাহলে মুনাফা আর আসল নিয়ে হলো 30,000। তাহলে এখানে আমাদের দেখো এই 30,000 থেকে 28,000 বাদ দিলে কত? 2,000 টাকা বেশি না? তাহলে এই যে 2,000 টাকা যে বেশি, সে তাহলে 2,000 টাকা কি? এই 2,000 টাকা আমার আসল তো ওখানেও 20 বেশি আছে, এখানেও 20 বেশি আছে। তাহলে মুনাফা এই যে মাঝখানে যে 2 বছর, এই 2 বছরের জন্য আমার ওখানে মুনাফাটা ওখানে 2,000 টাকা বেশি পাওয়া গেছে। তাহলে 2 বছরের মুনাফা কত? 2,000 টাকা না? অর্থাৎ বিয়োগ করে যেটা আসে সেইটাই কয় বছরের মুনাফা? 2 বছরের মুনাফা। কিন্তু আসল তো আমাদের যা ছিল তাই, কিন্তু আসল কত সেটা জানি না, যা ছিল তাই আছে। তাহলে এইভাবে করে আমরা দেখি অঙ্কটাকে পুরাটা করলে তখন এখন ক্লিয়ার হবে তোমরা। আমি প্রশ্নটাকে বোঝানোর জন্য একটু ওই কাজটুকু করে নিলাম। খ, মুনাফার হার নির্ণয় করো। তাহলে এখানে লিখি 5 বছরের দেওয়া আছে সরল মুনাফায় হাইফেন দিয়ে নিলাম, মানে সরল সুদে। মুনাফাটা এখানে সুদকেই মুনাফা এখানে আমরা প্রাধান্য দেওয়া হয়েছে। তাহলে সরল সুদে বা সরল মুনাফায়, এখানে সুদ কথাটাকে আমরা উচ্চারণ করব না। তাহলে দেওয়া আছে সরল মুনাফায়, এখানে আমরা আগে লিখব বড়টা, 5 বছরের মুনাফা যোগ আসল, 30,000 টাকা। আর দেওয়া আছে কি 3 বছরের মুনাফা যোগ আসল, 28,000 টাকা। আমি যদি উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করি তাহলে দেখো আমার আসল যা ছিল বাদ যাবে। আসল এখানে এগুলি কি নিচে বিয়োগ চিহ্ন হয়ে যাবে না, মাইনাস হয়ে যাবে। আমরা ওই সেই বীজগণিতীয় সূত্র অনুযায়ী প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ আসল আসল কাটা যাবে। তাহলে 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বাদ দিলে শুধুমাত্র 2 বছরের মুনাফা দাঁড়ায় কত? 2,000 টাকা, তাই না? কিন্তু এখানে আমাদের 2 বছরের মুনাফা দাঁড়াইলো কত? 2,000 টাকা। এখন আমি 3 বছরের মুনাফা কত সেটা বের করি, তাই না? দেখি, সুতরাং 1 বছরের মুনাফা কত? 2,000 ডিভাইডেড বাই 2 টাকা। 3 বছরের মুনাফা 2,000 গুণন 3, নিচে 2 টাকা। 2 দিয়ে 2,000কে কাটলে 1,000, 3,000 টাকা।
দেখো আমরা একটা জিনিস পেয়ে গেলাম, 3 বছরের মুনাফা পেলাম কত? 3,000 টাকা। আর এখানে আমরা পেয়ে গেছিলাম, আমি এখানে 3 বছরের মুনাফাটাও বের করতে পারতাম অথবা 5 বছরেরটাও বের করতে পারতাম, যে কোনো একটা বের করলেই হতো, কিন্তু আমি 3 বছরেরটা বের করলাম। এখন দেখো 3 বছরের মুনাফা আসলো 3,000 টাকা, যদি 5 বছরে বের করতাম তাহলে 5 বছর হতো কত? 5,000 টাকা। ওটাই গেলাম না, আমি দুইটাই বুঝাইতেছি। দেখো 3 বছরের মুনাফা আমাদের 3,000 আসলো, তাহলে 3 বছরের মুনাফা আর আসল মিলিয়ে হলো 28,000। তার মধ্যে থেকে যদি শুধু 3 বছরের মুনাফাটাকে বাদ দেই, 3,000 বাদ দেই, তাহলে আমাদের আসল কত থাকবে? 25,000 থাকবে না? আচ্ছা, আমি যদি এখানে 5 বছরের মুনাফা বের করতাম তাহলে হতো কত? 5,000 টাকা। সেই 5,000 টাকা যদি আমি 5 বছরের মুনাফা আর আসল থেকে বাদ দেই, 30,000 থেকে, 30,000 থেকে 5,000 বাদ দিলে সেই 25,000ই রইল, অর্থাৎ আসল আমাদের একই থেকে যাবে। এই জন্য আমরা এখানে 3 বছরের মুনাফাও বের করতে পারতাম অথবা 5 বছরের মুনাফা বের করতে পারতাম। যদি 3 বছরের মুনাফা বের করি তাহলে আমরা এই মানটা থেকে 28,000 থেকে 3,000 বাদ দিলে পাবো আসল। যদি 5 বছরেরটা বের করতাম তাহলে আমরা এই মানটা থেকে 30,000 থেকে সেই 5 বছরেরটা বাদ দিলে পেয়ে যেতাম আসল। আমার উদ্দেশ্য হলো আসল বের করা। আসল মানে কি? মূলধন। এখানে আমাকে কি বের করতে বলছে প্রশ্নে? মুনাফার হার নির্ণয় করতে বলছে, কিন্তু মূলধনও বলে নাই। আমি আগে মূলধনটা বের করে নিই, তাই না? তাহলে লিখি মূলধন সমান সমান 3 বছরের মুনাফা আসল বিয়োগ 3 বছরের মুনাফা। বুঝতে পারছো কিনা? 3 বছরের মুনাফা আসল মিলে যত ছিল সেখান থেকে আমরা বিয়োগ করবো শুধু 3 বছরের মুনাফাটা। তাহলে 3 বছরের মুনাফা আসল মিলে, মুনাফা আর আসল মিলে ছিল কত? 28,000 বিয়োগ 3 বছরের শুধু মুনাফা বের করলাম কত? 3,000। তাহলে 28,000 থেকে 3,000 বাদ দিলে 25,000। তাহলে আমাদের কিন্তু একটা জিনিস পেয়ে গেলাম, মূলধন বা আসল। এখানে আসল বা মূলধন যেটাই বলি না কেন, দুটি একই জিনিস। বইতে আমাদের মুনাফা আসল, আসল কথাটাকে উচ্চারণ করছে, যার জন্য আমরা এখানে মূলধন না লিখে আসলটাই লিখি। যেমন আগে ক নাম্বারে যেমন এই ছিল মূলধন লিখছিল, প্রশ্নে যেরকম চাবে আমরা উত্তরে সেরকমই লিখবো। তাহলে সুতরাং আসল আসলো কত? 3 বছরের মুনাফা আসল থেকে 3 বছরের মুনাফাটা বাদ দিলে যেটা আসে সেটা 25,000 টাকা আমাদের আসল পেয়ে গেলাম। কিন্তু এখন আমাকে বলছে কি, আসল যদি 25,000 টাকা হয় আর মুনাফা পাইছি কত? 3,000। কয় বছরে? 3 বছরে। তাহলে 25,000 থেকে 3,000 টাকা মাত্র মুনাফা পাইছি, ঠিক আছে? তাহলে 25,000 টাকার 3 বছরের মুনাফা 3,000 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা কত? 100 টাকার 1 বছরের মুনাফা কত? তাহলেই তো আমাদের শতকরা মুনাফার হারটা বের হয়ে যায়। ওভাবে বের করতে পারি, অথবা আমরা সূত্রের সাহায্য বের করতে পারি। দেখো সূত্রটা এখানে কত ইজি হয়ে গেছে না? আমরা সূত্র যখন প্রয়োগ করি আমাদের কী বের করতে বলছে? মুনাফার হার আর, তাই না? তাহলে আমরা জানি আই সমান সমান পি আর এন। তাহলে এখানে আই এর মান, আই মানে কি? মুনাফা। কত পাইছি? 3,000 টাকা। তাহলে আই এর মানটা আমাদের জানা আছে। পি এর মান এই যে বের করলাম, পি মানে কি? আসল, 25,000 টাকা। আর আর এন আমাদের জানা আছে, এন কত? মানে সময়, 3 বছর। তাহলে আমাদের কিন্তু সবগুলোই জানা আছে। তাহলে শুধুমাত্র আর এর মানটা অজানা থাকলে আমরা কিন্তু ইজিলি এই সূত্রের মাধ্যমে অঙ্কটাকে করতে পারি। আর যদি বলো সূত্র না করে আমি ঐকিক নিয়মে করবো, যেহেতু এটা আমাদের পুরাটাই এই খ নাম্বারের মধ্যে কোথাও আমরা সূত্র প্রয়োগ করি নাই। যদি বলো যে আমি এখানে সূত্র প্রয়োগ করি নাই, তাহলে আর লাস্টের অল্প একটুর জন্য এখানে আর সূত্র প্রয়োগ করবো না। এখানে আমি এইরকম করি, অর্থাৎ ঐকিকেই আমি অঙ্কটাকে করে দেবো, তাতেও কোনো সমস্যা নাই। আমি ঐকিকে অঙ্কটাকে সমাধা করে দিই, আবার সূত্রও করে দেবো। দুইটা পদ্ধতিতেই দেখাই, তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবেই করবে। আমি এটাকে মুছে দিলাম, ঠিক আছে? খ নাম্বার মুছলাম কেন? এটার পর আর কি এখানে আসবো। এটা কিন্তু খ নাম্বারের জন্য ছিল। খতে কিন্তু আমি উপরের অংশগুলো মুছে দিছি। তাহলে এখান থেকে তোমাদের এখন এখানে আসবো পরবর্তী অংশ। দেখো আমাদের আসল ছিল কত? 25,000 টাকা। আমি ওই কী করি কিন্তু 25,000 টাকার 3 বছরের
25,000 টাকার 3 বছরের মুনাফা কত? 3,000 টাকা, এই তো। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা, 1 টাকার 1 বছরের মুনাফা কি 1 টাকার 3 বছরের মুনাফা কি অনেক কম হবে না? কম মানে কি, তাহলে এটা নিচে চলে আসবে ভাগে। 1 বছরের মুনাফা আরও কম হবে, তার মানে আরও নিচে চলে আসবে। তার মানে 3,000 ডিভাইডেড বাই কত? 25,000 গুণ 3 টাকা। কিন্তু আমাকে বের করতে বলছে শতকরা। 100 টাকার 1 বছরের মুনাফা 3,000 গুণন 100, আর নিচে 25,000 গুণন 3 টাকা। কাটাকাটি করি আমরা। দেখো, 3 দিয়ে 3,000কে কাটলে 1,000, তাই না? এই 1,000 দিয়ে 25,000কে কাটলে থাকে 25, 25 দিয়ে 100কে কাটলে থাকে 4 টাকা। তাহলে এখন আমাকে বলছে কি মুনাফার হার নির্ণয় করো, শতকরা মুনাফার হার কত, এই তো। তাহলে এখন আমরা লিখে দিতে পারি, সুতরাং মুনাফার হার কত? 4%, এই তো। তাহলে আমাদের আসল বের করলাম কত টাকা? 25,000 টাকা। মুনাফা বের করলাম 3,000 টাকা। কয় বছরে? 3 বছরে। সেটাকে যদি আমরা এরকম সূত্রে ফেলতাম, সূত্র তো সরাসরি হবে না, আমরা একটু লিখে নিতে হতো কথায়, যে আমরা জানি আই সমান সমান পি আর এন। এখানে আই সমান 3,000, পি সমান 2500, এন সমান 3। এরকম অঙ্ক কিন্তু অনেক করাইছি। এই পুরা চ্যাপ্টারের অঙ্ক এই সূত্র দিয়ে করাইছি। অতএব এটা মনে হয় তোমরা নিজেরাই পারবে। সুতরাং আর সমান সমান আমরা জানি, তাহলে এখান থেকে আমরা এইভাবে না লিখে আমরা জানি আর সমান সমান কী হবে? আই ডিভাইড বাই পি এন। তারপরে আই এর মানটা বসাবো, পি এর মান, এন এর মান বসাইয়া যোগ বিয়োগ করলে যেটা আসে সেটি আমাদের হয়ে আসবে। ওকে, তাহলে আমাদের অঙ্কটা কিন্তু আর এর মানটা খুব সহজে আমরা বের করে ফেলতে পারি। তা ঠিক আছে, এটা যেহেতু আমরা সূত্রের সাহায্যে করি না, এই জন্য পুরাটাই আমি সূত্র ছাড়াই করে দিলাম। তবে সূত্র ছাড়া করলে যে অঙ্ক হবে না তা কিন্তু না। এখানে কিন্তু আমাদের বইতে বলে দেওয়া নাই যে তোমাদেরকে কোন পদ্ধতিতে করতে হবে, এবং এটা কখনোই বলে দেওয়া থাকেও না। আমরা ক্লাস 7 পর্যন্ত সূত্র প্রয়োগও করি নেই, আমরা কিন্তু এইভাবেই করে আসছি। কিন্তু এখন আমরা আস্তে আস্তে আরও উপরে ক্লাসে যাব। আমরা সূত্র মানে কি অঙ্ককে ছোট করে নিয়ে আসা, সহজ করে নিয়ে আসা। সূত্র প্রয়োগ মানেই অঙ্ককে আরও সরলীকরণ বা সহজ করে নিয়ে আসাই হলো আমাদের সূত্র প্রয়োগের মূল উদ্দেশ্য। তাহলে যেহেতু আমরা সূত্র প্রয়োগ করে একটু সহজ করতেও পারি, আবার সহজ করতে গেলেও যতখানি লেখা লিখতে হয়, এখানে কিন্তু আমার সমান লেখাই লিখতে হয়। লেখা কিন্তু কম আর লিখতে হয় নাই, এই গুণ ভাগগুলো এগুলি কিন্তু লাগবেই। আর এখানেও যে লেখাটা, এখানে মুনাফা এত অমুক এত, এগুলি লিখতেও হতো। এই জন্য আমি এটাকে আর সূত্র প্রয়োগ না করে সহজ করতে গিয়েও যে সময় লাগবে, এখানেও আমাদের একই সময় লাগবে, এই জন্য এইভাবেই করে দিলাম। ওকে, আর তোমরা যদি সূত্র প্রয়োগ করতে চাও সেটাও আমি দেখিয়ে দিছি, সেভাবেও করতে পারবে। এবারে খ নাম্বার। খ নাম্বার তো শেষই হলো, এবার গ নাম্বার। দেখো, গতে বসে কি একই হারে, মানে আমরা খ থেকে পেলাম, তাহলে এখানে খ কিন্তু আমাদের চলে আসবে। খ থেকে পেলাম কি একই হার, মানে মুনাফার হার কত পাইছি? 4%, মানে 4%। ওই কথাটাকে আমাদের এখানে বলছে একই হারে, মানে ওই 4% হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে, কত টাকা জমা রাখলে মানে কি মূলধন কত হলে বা আসল কত হলে, আসলটা জানা নাই, আমি কত টাকা রাখলে 5 বছরে মুনাফা আর আসল মিলিয়ে 48,000 টাকা পাবো। আমরা তো ওই 25,000 টাকা রেখে 3 বছর পর মুনাফা আর আসল মিলিয়ে পেলাম 28,000, আবার 5 বছর পর পেলাম 30,000। এখন কত টাকা, ওখানে তো 25,000 রাখছিলাম, এখানে কত টাকা রাখলে মুনাফা আর আসল মিলিয়ে আমাদের 48,000 টাকা হবে, কয় বছরে? 5 বছরে। সেই কথাটাকে আমাকে বের করতে বলছে। কিন্তু আগে কিন্তু 5 বছর মিলে আমরা পাইছিলাম কত টাকা? 30,000, কিন্তু এখন 48,000 টাকা পেতে হবে। তাহলে ওখানে অবশ্যই মূলধনটাও বা আসলটা আমার বেশি হতে হবে। সেই বেশিটা কত সেটা আমাকে বের করতে হবে। গ নাম্বার। খ হতে পাই মুনাফার হার আর সমান সমান 4%।
5 বছরে। এটাও আমি সূত্র প্রয়োগ না করেই করি, সহজ হবে বেশি। সূত্র প্রয়োগ করলেই বরং আরও বেশি জটিল হবে। তাহলে খ হতে পাই মুনাফার হার, তাহলে এখানে আর লেখার দরকার নেই যেহেতু সূত্র প্রয়োগ করবো না। মুনাফার হার 4%, এটাকে দূরে না লিখে এখানে লিখলাম। ঠিক আছে। সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা 4% মানে কি 100 টাকার 1 বছরের মুনাফা 4 টাকা না? তাহলে 100 টাকার 5 বছরের মুনাফা কত? 4 গুণন 5 টাকা সমান সমান 20 টাকা। 100 টাকার 5 বছরে কত টাকা মুনাফা হয়েছে? 20 টাকা না? কারণ 100 টাকা প্রতি বছরে যদি 4 টাকা মুনাফা হয় তাহলে 20 বছর 5 বছরে কত? 4 5 20 টাকা। এটা আমাদের 5 বছরে বের হলো। এখন তোমরা বলবা 5 বছরটা কেন বের করলাম? কারণ আমার প্রশ্ন এখানে বলছে কি একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। তাহলে 5 বছর তো এখানে উল্লেখ আছে, এই জন্য 5 বছরের মুনাফাটা বের করলাম। এখন দেখি যদি আমাদের আসলটা 100 টাকা হতো, আসল যদি আমাদের 100 টাকা হতো তাহলে 5 বছর আমি মুনাফা পেতাম 20 টাকা। এক্ষেত্রে মুনাফা এক্ষেত্রে মুনাফা আসল 100 যোগ 20 বা 120 টাকা। তাহলে মুনাফা আসল কত হলো? 120 টাকা না? এখন দেখো যদি আমাদের মুনাফা আসল 120 টাকা হয় তাহলে আসল কত ছিল? 100 টাকা। বা মুনাফা আসল যদি 120 টাকা হয় তাহলে মুনাফা ছিল কত? 20 টাকা। দুইভাবেই তো লিখতে পারি, কিন্তু এখন আমার প্রশ্নে এখানে কোনটা দেওয়া আছে? মুনাফা আসল দেওয়া আছে 48,000 টাকা। বের করতে বলছে কি মুনাফা না আসল? আসল। তাহলে আমরা আসলটা বের করতে পারি না? এখন কত সহজ হয়ে গেল আমাদের। দেখো মুনাফা আসল, মুনাফা আসল দুটাকে একটু হাইফেন দিয়ে একসঙ্গে যুক্ত করে একটা ওয়ার্ড হয়ে গেল। মুনাফা আসল 120 টাকা হলে আসল কত? 100 টাকা না? মুনাফা আসল 1 টাকা হলে আসল 100 নিচে 120 টাকা। মুনাফা আসল দেওয়া আছে কত? 48,000 বইতে। 48,000 টাকা হলে আসল 100 গুণন 48,000 নিচে 120। 1 কাটা যায়, 12 দিয়ে এটাকে 3 বারং 33, 4 বারং 48, 4 বারং 48 মনে মনে দেখো আমি কিভাবে কাটলাম। মনে মনে একটা শূন্য বাদ দিয়ে দিলাম, কমাইয়ে ফেললাম। তাহলে এখানে 2টা শূন্য রয়ে গেল। আর 12 দিয়ে 48কে ভাগ করলে 4 বারং 48, কিন্তু এই যে 2টা শূন্য রয়ে গেছে সেই 2টা শূন্য দিয়ে দিলাম। বলতে পারো যে এখানে 3টা শূন্যের জায়গায় 2টা শূন্য হলো কেন? আমার এই যে নিচের একটা শূন্য আমরা আলাদা আলাদা কাটবো না, কিন্তু মনে মনে বাদ দিলাম। মনে করি একটা শূন্য নাই, নিচে আর উপরে একটা শূন্য বাদ দিয়ে দিছি। কারণ আগে 10 দিয়ে ভাগ করলে এখানে তো আমাদের 12 পেতাম, আর এখানে একটা শূন্য কমে যেত। এরপর 12 দিয়ে 48কে ভাগ করলে 4 বারং 48, তারপর 2টা শূন্য। আমি মুখে মুখে করলাম, তোমরা মুখে মুখে না করে সরাসরি ক্যালকুলেটার ব্যবহার করেও করতে পারো, কারণ এই সমস্ত অঙ্ক তো এগুলি সহজ, এগুলোর মধ্যে আর ক্যালকুলেটার দরকার পড়ে না। তারপরেও যদি তোমরা ব্যবহার করতে চাও সেটাও কোনো সমস্যা নেই। এখন দেখো 400 দিয়ে 100কে গুণ করলে 4 একে 4, 1 2 3 4, 4টা শূন্য। ঠিক আছে, এত টাকা। তাহলে আমাদের কি আসলো? মুনাফা আসল 48,000 টাকা হলে আসল কত আসলো? 40,000 টাকা। তাহলে আমার কিন্তু প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি অলরেডি। এখানে বলছে একই হার মানে ওই 4% হারে, কারণ 4% থেকেই তো আমরা এই অঙ্কটা বের করলাম। কত টাকা ব্যাংকে জমা রাখলে? কত টাকা? এই 40,000 টাকা ব্যাংকে জমা রাখলে 5 বছরে মুনাফা আসল মিলে 48,000 টাকা হবে। তাহলে আমাদের আসলটা কত? 40,000 টাকা। তাহলে এটি উত্তর লিখব, উত্তর 40,000 টাকা। অথবা লিখতে পারে আসল এত টাকা, এত টাকা ব্যাংকে
জমা রাখলে। বলছে কত টাকা ব্যাংকে জমা রাখলে, উত্তর এত টাকা ব্যাংকে জমা রাখলে। এইভাবে দিয়ে দিতে পারো, অথবা লিখে দিতে পারো উত্তর আসল 40,000 টাকা। দুইটি সঠিক, ঠিক আছে। তাহলে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু আমাদের মোটামুটি সবই শেষ হয়ে গেল। এখন আগামী দিন তোমাদের আমি এই চক্রবৃদ্ধি মুনাফার এই চ্যাপ্টারের অঙ্কগুলো করাবো। আর চক্রবৃদ্ধি মুনাফার এই চ্যাপ্টারের অঙ্ক কিন্তু খুব কম, মাত্র 14টি অঙ্ক আছে। 14টির মধ্যে 1 থেকে 6 পর্যন্ত আছে তোমাদের MCQ, 7 থেকে 14 পর্যন্ত মাত্র 8টি অঙ্ক আছে। এই 8টি অঙ্ক করলে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর তোমাদের কিন্তু পরীক্ষাতে যখন প্রশ্ন আসে সৃজনশীল আকারে, তখন কিন্তু শুধুমাত্র সরল মুনাফা থেকে অঙ্ক আসে না, শুধু চক্রবৃদ্ধি মুনাফার চ্যাপ্টার থেকেও অঙ্ক আসে না, আসে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা দুটি মিলে, অর্থাৎ দুইটার কম্বিনেশনে একটি প্রশ্ন করে সৃজনশীল আকারে। এই জন্য দুটি অধ্যায় 2.1 এবং 2.2 দুইটিকে ভালোভাবে শিখতে হবে। দুটিকে ভালোভাবে শিখলে এখান থেকে একটি প্রশ্ন নিশ্চিত পাবেই। খুব সহজ একটি অধ্যায়, এবং এই অধ্যায় থেকে একটি প্রশ্ন তোমাদের পাটিগণিতে অ্যান্সার করা খুব সহজ হয়ে যায়। তাই পাটিগণিতে মাত্র আছেই তোমাদের 3টি অধ্যায়, 3টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন থাকবেই। সেক্ষেত্রে এই মুনাফার অধ্যায় একটা, আবার আছে প্যাটার্নে একটা, আর আছে হলো তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাপ। এই 3টি অধ্যায়কে তোমরা সুন্দর করে পড়লে আশা করি তোমাদের পাটিগণিতের যে আনসারগুলো সেগুলি কোনো কঠিনই হবে না। তা আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। এবং তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অপরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবে। ধন্যবাদ সকলকে।